ওয়েলকাম টু ফিনিক্স ইংলিশ হাব। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আরো একটি মক টেস্ট সিরিজ নিয়ে চলে এসেছি। এটা 3 নম্বর মক টেস্ট সিরিজ। তোমরা যারা আগের মক টেস্ট সিরিজ গুলো দেখোনি তারা দেখে নিবে। এবং এখানে তোমাদেরকে মক টেস্টটা শুরু করার আগে বলে রাখি, এই 10টা কোশ্চেন্স গুলো তোমরা কিন্তু উত্তর বলার আগেই করবে, এবং কটা তোমরা সঠিক উত্তর করতে পেরেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এইগুলো কিন্তু যেটা পারছো না সেটাকে কিন্তু আরেকটু ডিটেলসে স্টাডি করবে, যাতে করে এই যে এই পোর্শন সম্পর্কে তোমার ক্লিয়ার নলেজ থেকে যায়। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম কোশ্চেনে কি বলা হচ্ছে, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স দ্যাট ডাজ নট ইউজ এ ডামি প্রোনাউন। যে সেন্টেন্সটায় ডামি প্রোনাউন ইউজ করা হয়নি সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। অপশনস গুলো দেখে নেব। ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য ডিসিশন ওয়াজ রং। B, there were several people waiting outside. C, it takes a lot of patience to teach children. And D, that the train was late surprised everyone. তাহলে এই চারটে অপশন দেওয়া হয়েছে। এবার ডামি প্রোনাউন আইডেন্টিফাই মানে নেই কোথায় সেটা জানার জন্য আমাদেরকে কি প্রথমে জানতে হবে যে ডামি প্রোনাউন, এই যে ডামি প্রোনাউন এটা কাকে বলা হয়। ডামি প্রোনাউন হলো একটা বিশেষ ধরনের প্রোনাউন, যে প্রোনাউন একটা অন্য একটা নাউন বা ফ্রেজ বা ক্লজ যেগুলো নাউনের মতো কাজ করে এইগুলোকে কোয়ালিফাই করে না বা এগুলোকে রিপ্লেস করে না। নাউন প্রোনাউনের কাজই তো হচ্ছে যে নাউনকে রিপ্লেস করা, তাই না? কিন্তু যখন কোনো প্রোনাউন কোনো নাউনকে রিপ্লেস করছে না, শুধুমাত্র সেন্টেন্সে যে সেন্টেন্সের স্ট্রাকচার সেটাকে ঠিক রাখার জন্য ইউজ করা হচ্ছে, তখন সেই ধরনের যে প্রোনাউন গুলো হয় সেই প্রোনাউন গুলোকে বলা হয় ডামি প্রোনাউন। তো দুটো ডামি প্রোনাউন আছে, দুটো ওয়ার্ডকে ডামি প্রোনাউন বলা হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে ইট এবং আর একটা হচ্ছে দেয়ার। এই দুটো যে ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডকে বলা হয় ডামি প্রোনাউন। এবং এই যে দুটো ওয়ার্ডকে আমরা বললাম যে ডামি প্রোনাউন বলা হয়, এবং এইগুলোকে কিন্তু আরো একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে যে ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ার। ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ারও বলা হয়। এখানে আমরা সেন্টেন্সে দেখবো ফার্স্ট সেন্টেন্সে লেখা আছে, দেখো, ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য ডিসিশন ওয়াজ রং। এখানে এই যে ইট, এই ইটটা কিন্তু কোনো নাউন রিপ্লেস করছে না, তাই আবার এটা হচ্ছে হয়ে গেল যে ডামি প্রোনাউন। অপশন বি এও এই দেয়ার দ্বারা এই সেন্টেন্সটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে এবং এটার কোনো স্পেসিফিক কোনো ফাংশন নেই। আবার অপশন সি এ চলে যাও, এখানেও কিন্তু ইটের একই রকম ফাংশন। তো সেই ক্ষেত্রে অপশন এ বি সি তিনটেই হবে না, তিনটেতেই ডামি প্রোনাউন ইউজ করা হয়েছে, তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 কি বলা হচ্ছে যে লাইট ভার্ব ইজ অলসো নোন অ্যাজ। আচ্ছা, এখানে সরি, এখানে অলসো কথাটা হবে না, ইজ নট কথাটা হবে। ঠিক আছে, তো এখানে এই অলসোটা হবে না, এখানে হবে নট। লাইট ভার্ব ইজ নট নোন অ্যাজ মানে লাইট ভার্বকে এটা বলে ডাকা হয় না, এটা বলে ডাকা হয় না। মানে লাইট ভার্বের বিভিন্ন আলাদা নাম আছে এবং কোন নামটা লাইট ভার্বের অল্টারনেটিভ নাম না সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, এবার দেখো অপশনস গুলো কি আছে। থিন ভার্ব, সিমান্টিক্যালি উইক ভার্ব, এমটি ভার্ব, অক্সিলারি ভার্ব। এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? এর জন্য আমরা প্রথমে দেখব লাইট ভার্ব এটা কাকে বলা হয়। লাইট ভার্ব হচ্ছে এক ধরনের স্পেশাল কাইন্ড অফ ভার্ব, যে ভার্বের যে পার্টিকুলার যে ভার্বটার কথা আমরা বলবো সেই ভার্বটা একা একা স্বয়ং সম্পূর্ণ একটা মিনিং ধরে রাখতে পারবে না, সেটা ডিপেন্ড করবে অন্য একটা ওয়ার্ডের উপর। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে ধরো এরকম লেখা হলো যে ডু দা হোমওয়ার্ক, বা আমি বললাম যে আই টেক এ শাওয়ার। এই ক্ষেত্রে যখন আমরা এইরকম লিখছি তখন দেখো এই যে ডু এটা একটা ভার্ব, তো এটার যে মিনিং, এই মিনিংটা কিন্তু পরের সেন্টেন্স এই যে হোমওয়ার্কের উপর ডিপেন্ড করছে। আবার এই যে টেক কথাটা লিখেছি এটা দেখো শাওয়ারের উপর ডিপেন্ড করছে, মানে শাওয়ারটা যখন আমরা বলছি তখন এটার যে একটা মিনিং সেটা পূর্ণতা পাচ্ছে। তো যখন কোনো ভার্ব, যে ভার্বের যে মিনিং সেটা অন্য ওয়ার্ডের উপর ডিপেন্ড করে তখন সেটাকে বলা হয় লাইট ভার্ব। এবার তোমাদের অনেকের কোশ্চেন হতে পারে যে এই যে লাইট ভার্ব, যেমন লাইট ভার্ব অন্য একটা ওয়ার্ডের মিনিং এর উপর অন্য একটা ওয়ার্ডের উপর ডিপেন্ড করে মিনিং হচ্ছে, সেই রকমই অক্সিলারি যে ভার্ব, এই অক্সিলারি ভার্বেরও তো একই হয় যে ও তো হেল্পিং ভার্ব, অন্য একটা ভার্বের সাথে কনজুগেটেড হয়ে তারপরে মিনিং হয়। এটা একদমই ঠিক, কিন্তু এই অক্সিলারি ভার্বের ক্ষেত্রে কি হয় যে এ অন্য একটা ভার্বকে হেল্প করে, তাই তো অন্য একটা ভার্বকে হেল্প করে।
অন্য একটা ভার্বকে হেল্প করে। কিন্তু এই লাইট ভার্বের ক্ষেত্রে কি হয় যে এখানে দেখো এই যে ডু, এটা একটা ভার্ব, কিন্তু এটা কার উপর নির্ভর করছে, একটা নাউনের উপর নির্ভর করছে। টেক, এটাও দেখো একটা নাউনের উপর নির্ভর করছে। তার মানে পার্ট অফ স্পিচ এর অক্সিলারি ভার্বের ক্ষেত্রে কি হয় যে একটা ভার্বের উপর নির্ভর করছে, কিন্তু লাইট ভার্বের ক্ষেত্রে কি হচ্ছে, একটা নাউনের উপর নির্ভর করছে। তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে যে অক্সিলারি ভার্ব এবং লাইট ভার্বের মধ্যে এই যে পার্থক্য এটা চলে আসছে। তাই এখানে যতগুলো অপশন আছে এইগুলোর মধ্যে অক্সিলারি ভার্বটা এর যে আরো একটা নাম সেটা না, ঠিক আছে। সেই ক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, এবং বাকিগুলো হয়ে যাবে ভুল, কারণ এই বাকি সব নামগুলো কিন্তু লাইট ভার্বেরই আরো একটা অল্টারনেটিভ নাম। মানে লাইট ভার্বকে থিন ভার্ব বলা হয়, সিমান্টিক্যালি উইক ভার্ব বলা হয়, আবার এমটি ভার্বও বলা হয়। কারণ এই যে বললাম মিনিং এর ওর যে একটা নিজস্ব যে মিনিং, নিজস্বতা থাকছে না, অন্যের উপর ডিপেন্ড করতে হচ্ছে। এই জন্য এগুলোকে লাইট ভার্ব, থিন ভার্ব, এমটি ভার্ব বা সিমান্টিক্যালি উইক ভার্বও বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরের কোশ্চেনে চলে যাব। দেখো কোশ্চেন নম্বর 3 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ ইন দ্য মিডিল ভয়েস। এই যে নিচে সেন্টেন্স গুলো আছে, এই সেন্টেন্স গুলোর মধ্যে কোনটা মিডিল ভয়েসে আছে। অপশনস গুলো প্রথমে আমরা দেখে নেব। এ, ডিনা ওয়ান্টস টু সি দ্য ওয়ার্ল্ড। বি, দ্য মাউন্টেন অ্যাপিয়ার্স ফাস্টার দ্যান দ্য স্কাই ইটসেলফ। সি, আই ওয়ান্ট সুইটস। ডি, চিলড্রেন আর এনকারেজ টু প্লে বাই দেমসেলভস। আচ্ছা, এখানে যে চারটে অপশনস দিয়েছে এর মধ্যে আমাদের একটা চুজ করতে হবে যেটাতে মিডিল ভয়েস ইউজ করা হয়েছে। এবার প্রথমে আমরা দেখবো যে মিডিল ভয়েস জিনিসটা কি, কাকে বলা হয় মিডিল ভয়েস। একটা সেন্টেন্সে যখন সাবজেক্ট, এজেন্ট এবং রিসিভার, সে নিজে কাজ যেটা করছে তার যে এজেন্ট সেটা সে নিজে, এবং যে কাজটা করা হচ্ছে তার যে ফল পাওয়া যাচ্ছে সেটাও তার উপরেই অ্যাট্রিবিউট হচ্ছে, মানে রিসিভারও সেই হচ্ছে। এইরকম টাইপের যে সেন্টেন্স গুলো সেগুলোকে বলা হয় মিডিল ভয়েস। এই যদি আমি বলি যে আই হার্ট মাইসেলফ, এই ক্ষেত্রে দেখো আমি এবং মাই সেলফ মানে আমাকেই বোঝানো হচ্ছে। আই মানেও আমি, মাই সেলফ মানেও আমাকে, আমার সত্তাকে বোঝাচ্ছে, এবং হার্ট করা হয়েছে আর করছি, এবং আমি ফলটাও আমি ভোগ করছি। সেই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এইরকম টাইপের যে সেন্টেন্স সেইগুলোকে বলা হয় মিডিল ভয়েস, ঠিক আছে। এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন, বেশিরভাগ ক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করা হয়, এবং তার মাধ্যমে কিন্তু কি হয় যে ডুয়ার এবং রিসিভার দুজনকে একটা এজেন্ট হিসাবে দেখানো হয়। তো সেই ক্ষেত্রে সেগুলো হয়ে যায় মিডিল ভয়েস। তো এখানে চারটে অপশনের মধ্যে দেখো অপশন ডি, যেটা অপশন এ, সেখানে রিফ্লেক্সিভ প্রোনাউন নেই, এটা এখানে ডুয়ার আলাদা, এবং যেটা কাজ করা হচ্ছে সেটার মধ্যে রিসিভার এবং এজেন্ট এক না। অপশন বি এও না, অপশন সি এও না, অপশন ডি আছে। দেখো চিলড্রেন কি করছে, এনকারেজ করছে, এবং কাদের কিসের দ্বারা এনকারেজ হচ্ছে, এনকারেজ টু প্লে বাই দেমসেলভস, নিজে নিজেই এনকারেজ হচ্ছে। চিলড্রেনরা নিজেই এনকারেজ হচ্ছে খেলার জন্য। এই যে ডুয়ার এবং রিসিভার দুজনেই কিন্তু একই পার্সন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দা মেজরিটি ড্যাশ স্ক্যান্টি বাট সাফিসিয়েন্ট, মেজরিটিটা কম ছিল কিন্তু যথেষ্ট ছিল। এই মেজরিটির পরে কোনটা বসবে সেটা আমাদেরকে করতে হবে। অপশন এ ইজ, অপশন বি আর, সি ওয়ার, ডি হ্যাজ। এখানে পরে প্লুরাল হতো, কিন্তু কিন্তু এখানে কিন্তু আছে, মানে এখানে ধরো মেজরিটির পরে যদি কোনো নেগেটিভ ফোর্স মানে কম বোঝাচ্ছে এরকম কোনো ওয়ার্ড যদি না থাকে তাহলে অবশ্যই প্লুরাল হবে, কিন্তু এখানে স্ক্যান্টি বলা হয়েছে, কম বলা হয়েছে, সেই ক্ষেত্রে এখানে সঠিক উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর সেই ক্ষেত্রে হয়ে যাবে ইজ, কারণ এখানে কম বোঝানো হয়েছে। তো এইটা মনে রাখবে যে কি বলছে তার উপর কিন্তু ডিপেন্ড করছে। তা মেজরিটি ইজ স্ক্যান্টি বাট সাফিসিয়েন্ট, এটা হবে সঠিক উত্তর। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে করে আমরা যখনই মক টেস্ট প্র্যাকটিস সেট শেয়ার করব তোমরা তখনই সেটা প্র্যাকটিস করতে পারো। তারপরের কোশ্চেনে চলে যাব। দেখো তারপরের কোশ্চেনে বলা হচ্ছে, হোয়াট রোল ডাজ দ্য ওয়েস্ট উইন্ড প্লে ইন রিলেশন টু দ্য সিডস।
এই যে ওয়েস্ট উইন্ড, ওড টু দা ওয়েস্ট উইন্ড, এই পোয়েমে ওড টু দা ওয়েস্ট উইন্ড কোন ভূমিকা পালন করেছিল সিডস এর ক্ষেত্রে? তাহলে সেই অপশনগুলো আমরা দেখে দেবো। অপশন এ নারিশার, অপশন বি ডিস্ট্রয়ার, অপশন সি স্ক্যাটারার অ্যান্ড প্রিজার্ভার, অপশন ডি হারভেস্টার। যে ফার্স্ট যে ক্যান্টো, সেখানেই কিন্তু ওয়েস্ট উইন্ডের যে সিডস এর ক্ষেত্রে তারা কোন ভূমিকা পালন করেন দেখানো হয়েছে, যে সিডস গুলোকে তারা কি করে ছড়িয়ে দেয় এবং তারা সেগুলোকে আবার প্রিজার্ভও করে আন্ডারগ্রাউন্ডে। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। He stoops to conquer. The theme of mistaken identity is prominent through which of the following plot situations? বলছে stoops to conquer এই যে নাটক, এই নাটকটাই মিস্টেকেন আইডেন্টিটির যে থিম আছে সেটা একদম খুব ভালোভাবে ফুটে উঠেছে কোন প্লট সিচুয়েশনের মাধ্যমে। তো অপশনস গুলো কি আছে আমরা দেখে নেব। প্রথমে অপশন এ, when অপশন এ, when Mr. Hardcastle mistakes Marlowe for a servant, যখন মিস্টার হার্ডকেসল মার্লোকে একজন সার্ভেন্ট মনে করে ভুল করেছিলেন। when Marlowe mistakes Hardcastle's house for an inn and behaves accordingly, যখন মার্লো হার্ডকেসলের বাড়িটিকে একটি সরাইখানা মনে করেছিলেন এবং সেই মতোই ব্যবহার করছিলেন। when Kate Hardcastle pretends to be a barmaid to observe Marlowe's true nature, যখন কেট হার্ডকেসল ভান করছিলেন একজন বারমেডের এই যে মার্লোর আসল যে নেচার সেটা দেখার জন্য। when Tony Lumpkin plays a prank by stealing the family jewels, যখন টনি লাম্পকিন তাদের যে ফ্যামিলি জুয়েলস বা অর্নামেন্ট সেগুলো চুরি করেছিল, তখন এটা প্রমিনেন্ট হয়েছিল মিস্টেকেন আইডেন্টিটি। তো এই টেক্সটটা থেকে আমরা দেখতে পেয়েছি মিস্টেকেন আইডেন্টিটি এটা সব থেকে প্রমিনেন্ট কখন হয়, যখন মার্লো কি করে মিস্টার হার্ডকেসলের বাড়িটাকে ইন মনে করে এবং সেই মতো ব্যবহার করে, এবং এখান থেকে কিন্তু প্রচুর লাফটারের উদ্রেক ঘটে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন। Why were the polars glancing over their shoulders at the end of the day's journey? দিনের শেষে যে তাদের যাত্রা শেষ হয়েছিল তখন যে পোলার্সরা ছিল তারা কিসের জন্য তাদের ঘাড়ের দিকে তাকাচ্ছিল? বা তারা দা লেগুন শর্ট স্টোরি আছে, এই শর্ট স্টোরি থেকে নেওয়া হয়েছে। এবং এই পোলার্সরা কি করছিল, একটা ক্যানুকে টেনে নিয়ে যাচ্ছিল। তো সেই সিচুয়েশনে তারা কি করলো, যে যখন যাত্রা শেষ হচ্ছে তখন তারা কি করছে, তাদের দিকে সবাই তাকাচ্ছে। এবার কেন তাকাচ্ছে অপশন গুলো প্রথমে দেখে নেব, ঠিক আছে। দে শেয়ার সাম আননোন ফেয়ার, তাদের মধ্যে একটা আননোন অজানা একটা ভয় আছে। দে ডিসলাইক হোয়াইট মেন ফর দেয়ার ডিসবিলিভ ইন ঘোস্ট, তারা ঘৃণা করে হোয়াইট মানুষদেরকে, কারণ তারা ভূতে বিশ্বাস করে না। দে ফরশো দা ডেথ অফ ডায়মেলেন, তারা ডায়মেলেনের যে মৃত্যু হবে সেটা দেখতে পেয়েছিল। দে ওয়্যার ওয়ারিড অ্যাবাউট দেয়ার ফুডিং এন্ড লজিং অ্যাট নাইট, তারা মানে চিন্তিত ছিল তাদের খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা নিয়ে রাত্রিবেলায়। তো এই চারটের মধ্যে কোনটা হবে সঠিক উত্তর? তো সেই ক্ষেত্রে দেখো ওরা যে একে অপরের দিকে তাকাচ্ছিল কারণ তাদের মধ্যে একটা আননোন ফেয়ার ক্রিয়েট হয়েছিল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। Amsan the man, which of the following best describes Shaw's satire on romantic notions of war and heroism? আমসান দ্য ম্যান এই যে ড্রামা, এই ড্রামাটাতে কি হচ্ছে, বার্নার্ড শয়ের যে রোমান্টিক নোশনস অফ ওয়ার এন্ড হিরোইজম, ওয়ার এবং হিরোইজমের উপরে যে রোমান্টিক নোশনের তিনি ক্রিটিসাইজ করেছেন, স্যাটায়ার করেছেন, সেটা কোথায় কোনটার মাধ্যমে সব থেকে বেশি ভালোভাবে বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে কোশ্চেন। তো অপশনস গুলো দেখে নেবো। দেখো অপশন, দ্য ওয়ে মেজর পেটকপ বুস্ট about military strategies without understanding them, মেজর পেটকপ গর্ব করছিল মিলিটারি স্ট্র্যাটেজি নিয়ে ওগুলোকে না বুঝতে পেরে। রেকলেস ক্যাভালরি চার্জ দ্যাট ইজ সেলিব্রেটেড ডিসপাইট ইটস ফুলিশনেস, এটা সার্জিয়াস কেয়ারলেস ভাবে যে ক্যাভালরি চার্জ করেছিল তবুও সেটাকে সবাই প্রশংসা করছিল, যদিও এটা রাইনার প্রশংসা সার্জিয়াসের জন্য যখন সে ইউনিফর্ম পরে আসছে। ব্লান্টলিজ প্রেফারেন্স ফর চকলেটস ওভার বুলেটস ইন ব্যাটেলফিল্ড, যখন ব্লান্টলি বুলেটের জায়গায় চকলেট নিয়ে যাওয়া ব্যাটেলফিল্ডে, সব থেকে ভালো ডেসক্রাইব করছে স্যাটায়ার রোমান্টিক নোশন অফ রোমান্টিক নোশনস অফ ওয়ার অ্যান্ড হিরোইজম। এটা কিন্তু মনে রাখতে হবে, হিরোইজম এবং ওয়ারের যে নোশন রোমান্টিক সেটাকে স্যাটায়ার করছে। সেটা কোনটা দ্বারা আমরা জানতে পারি? অপশন বি, সার্জিয়াসেস। অপশন বি,
Sargius's reckless cavalry charge that is celebrated despite its foolishness. Which of the following lines best expresses Ulysses' existential restlessness? লাইনগুলোর মধ্যে সব থেকে ভালোভাবে কোনটা ইউলিসেসের যে এক্সিস্টেন্সিয়াল রেস্টলেসনেস সেটা এক্সপ্রেস করছে সেটা আমাদেরকে দেখতে হবে। অপশনস গুলো দেখে নেবো। দেখো, I am a part of all that I have met. Option B, death closes all, but something is the end. Option C, though much is taken, much abides. Option D, to strive, to seek, to find and not to yell. এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? তো এই ক্ষেত্রে দেখো অপশন বি একদম খুব ভালোভাবে এক্সপ্রেস করছে তার এক্সিস্টেন্সিয়াল রেস্টলেসনেস। কারণ তিনি কি বলছেন, ডেথ ক্লোজেস অল, ডেথ সমস্ত কিছুকেই বন্ধ করে দেয়, বাট সামথিং এর দা এন্ড, কিন্তু কোনো কিছু করতে হবে, এই শেষ হয়ে যাওয়া বা মৃত্যু হওয়ার আগে কোনো কিছু করতে হবে। এই যে তার রেস্টলেসনেস, এটা এই লাইনটার মাধ্যমে সব থেকে বেশি ফুটে উঠছে। চলে যাবো লাস্ট কোশ্চেনে কি বলছে দেখো, হোয়াই ইজ দ্য স্কাইলার কম্পেয়ার্ড টু এ স্টার অফ হেভেন ইন ডে লাইট? স্কাইলারকে দিনের বেলার একটি তারার সাথে তুলনা করা হয়েছে। অপশনস গুলো দেখে নেবো। দেখো, ইট ইজ ইনভিজিবল বাট প্রেজেন্ট, এটা অদৃশ্য কিন্তু এটাকে দেখা যায় না কিন্তু এটার উপস্থিতি আছে, এই জন্য। ইট শাইন্স ব্রাইটার দ্যান স্টার্স, কারণ এটা স্টার্স দের থেকেও বেশি জল করে। ইট গাইডস দ্য ট্রাভেলার্স, কারণ এটা ট্রাভেলার্স দেরকে গাইড করে। ইট ইজ এ সেলেস্টিয়াল বডি, কারণ এটা সেলেস্টিয়াল বডি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কেন অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে? কারণ দেখো, স্কাইলার্কের যে সং, সেই সংটা কি বলছেন যে গানটা শোনা যাচ্ছে কিন্তু পাখিটাকে দেখা যায় না, সে অনেক দূর উড়ে গেছে। সেই রকমই যে আমাদের যে তারা, সেই তারার যে প্রেজেন্স তো আছে কিন্তু তাদেরকে দেখা যায় না। তো সেই জন্য অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এই ছিল আজকে 10টা কোশ্চেন। আশা করি তোমরা এখানে 10 এর মধ্যে 7 এর উপরেই পেয়েছো সবাই। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততদিন তোমরা পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো। যারা 7 এর উপরে পাচ্ছ না তারা কিন্তু আরো একটু সিরিয়াস ভাবে পড়াশোনা করো। আর তোমরা কত পেয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কতটা স্কোর করছো। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।